নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে এলাম আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের নতুন একটি গল্প নিয়ে। তবে গল্পে প্রবেশ করার আগে আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্পকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও জাতিস্বর। এই 7 নম্বর পর্বে তারানাথ তান্ত্রিককে এক ছায়ামূর্তি গলা চিপে ধরলেন। কথা শেষ করে আমি বনলতার ঘরের দিকে এগিয়ে গেলাম। কথাগুলো আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম। ঘরের দৌড় দেওয়া রয়েছে, কেমন যেন একটা উৎকট পচা গন্ধ আমার নাকে ভেসে আসছে। এই গন্ধ আমি সহ্য করতে পারছি না। ধীরে ধীরে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই যে দৃশ্যের সম্মুখীন হলাম তাতে আমার গা গুলিয়ে উঠল। মনে হলো পেটের নাড়ি ভুঁড়ি ছিলে যেন খাবার বেরিয়ে আসবে। কোনো মতে ঢোক গিলে মুখের কাছে ঠেলে আসা ভূমিটা গিলে নিয়ে আমি দৌড় দিলাম। বিছানায় হাত পা বাঁধা অবস্থায় আধ বসা হয়ে ওই সামনের পর্দা দেওয়া আয়নার দিকে চেয়ে বনলতা বিড়বিড় করে কথা বলে চলেছে। শরীর শীর্ণকায়, চোখ কোটরে ঢুকে গিয়েছে, গলার কণ্ঠনালী ঠেলে বেরিয়ে এসেছে। সারা বিছানায় ছড়ানো রয়েছে মলমূত্র। হাত পায়ের চামড়া ঠেলে বেরিয়ে এসে সবুজ শিরা বেরিয়ে এসেছে। চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। সে আমার উপস্থিতি এক প্রকার উপেক্ষা করেই বিড়বিড় করে বলে উঠল। কথা বলতে বলতে ডুকরে কেঁদে উঠল বনলতা। মেরে ফেলবো, ওদের বাঁচতে দেব না। ওরা আমাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আমার খোকা কোথায়? কোথায় আমার খোকা? কোথায়? সেও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। এবার আমি মুখ খুললাম। বনলতা, রক্ত চাই, রক্ত চাই, অনেক অনেক রক্ত চাই। ওই মেয়ে ছেলে আমার স্বামীকে কেড়ে নিল, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না। কোকা, কোকা কোথায়? কোথায় গেল আমার কোকা? কোথায় গেল? সে তো আমার কোলেই ছিল। কোথায়? কোথায় গেল? কোথায় গেল কোকা? বোন আমার, আমায় চিনতে পারছিস? আমি যে তোর তারা দাদা। কিরে, চিনতে পারছিস না? দাদা দাদা। ধীরে ধীরে সে আমার দিকে ঘাড় ঘোরালো। ঘাড়টা একবার ডান দিকে একবার বাঁ দিকে কাত করে আমার দিকে চেয়ে একটা বিশ্রী দেতো হাসি হেসে বলল, আকাশের তারারা বুঝি দাদা হয়? হ্যাঁ, যে মারা যায় সেই তো তারা হয়। আমিও তো হয়ে গেছিলাম। ধীরে ধীরে সকল দুর্গন্ধ উপেক্ষা করে আমি তার দিকে এগিয়ে গেলাম। তুমি বুঝি মারা গিয়েছো বনলতা? কে? কে বনলতা? কে? আমি বনলতা নই। আমি 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 তাহলে বলো, তুমি কে? কি তোমার নাম? আমি আকাশের তারাদের সঙ্গে ভাব করি না। আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। বলবে না? ঠিক তো? না, বলবো না, বলবো না। আয়নার দিকে কেমন যেন ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে সে বলে উঠল। আমিও ওর সেই দৃষ্টি লক্ষ্য করলাম, তবে মুখে কিছু বললাম না। ততক্ষণে আমি বেশ খানিকটা আন্দাজ করতে পেরেছি, তবে নিশ্চিত নই। বেশ, আমায় বলতে হবে না,
কিন্তু না বললে যে তুমি তোমার খোকাকে আর খুঁজে পাবে না। এইবার কাজ হলো। হঠাৎ বনলতা চিৎকার করে উঠে বলল, খোকা, খোকা কোথায় সে? কোথায় আমার খোকা? কোথায়? ফিরে দাও, ফিরে দাও, ফিরে দাও আমার কোলে, ফিরে দাও। ফিরিয়ে দেব, কিন্তু তার আগে তোমায় বলতে হবে তুমি কে, তবেই আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব। বলবো না, আমি কিছুতেই বলবো না, বলবো না। বেশ, বলো না, তবে এরপর তোমার সঙ্গে যা ঘটবে বা ঘটতে চলেছে তার জন্য কিন্তু তুমি আমাকে দায়ী করতে পারবে না। কি কি করবে তুমি? কি করবে? কি করবে? সেটা দেখতেই পাবে কি ঘটবে না ঘটবে। কাঁধের ঝোলা ব্যাগ থেকে এক মুঠো সরিষা বার করে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে আমি বনলতার দিকে ছুঁড়ে দিতেই সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, থাম, 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 আমার শরীর চলে যাচ্ছে, আগুনে পুড়ছে, তুই ওকে আমাকে বাঁচতে দিবি না, থাম। আমি এই কথার কোনো উত্তর দিলাম না। মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে আবারও তার দিকে এক মুঠো সরিষা ছুঁড়ে দিলাম। না 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 না, আর না, আর না, আমি আর সহ্য করতে পারছি না, থাম, থাম। কথাটা বলতে বলতে তার শিরদাঁড়া ধনুষ টঙ্কারের মতো বেঁকে গেল। তার গোটা শরীর শুয়ে থাকা অবস্থায় থর থর করে কাঁপতে লাগলো। একটা হ্যাচকা টানে সে তার দুই হাতের দড়ি ছিঁড়ে শটাং বিছানায় উঠে বসলো। এই 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 তারানাথ, তুই আমার নাম জেনে কি করবি? হ্যাঁ, ওদের শাস্তি দিবি? আগে আগে আমার খোকাকে আমার কাছে ফিরিয়ে দিবি, বল বল বল। হ্যাঁ, মুখের সামনে একটা মাছি ভন ভন করে উড়ছিল। এক হাতে সেটা খপ করে ধরে মুখের ভেতর চালান করে চিবোতে চিবোতে সে বলে উঠল, ভারী সুস্বাদু। কে তুই? আমি আবারও প্রশ্ন করছি, কে তুই? আমি 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 এক মা। কার মা? কি তার নাম? হঠাৎ একরাশ ঠান্ডা বাতাস খোলা জানালা দিয়ে পাক খেতে খেতে এসে ঘরের ভিতরে আয়নার ঢাকাটা মাটিতে ফেলে দিল। এইবার দেখলাম এক অদ্ভুত দৃশ্য। আয়নার দিকে ওর চোখ পড়তেই কেমন যেন চঞ্চল হয়ে উঠল বনলতা। ওটাকে ডেকে দে, ওটাকে ডেকে দে, ডেকে দে। ওই রূপ আমি সহ্য করতে পারছি না, ডেকে দে, ডেকে দে। চিৎকার করে বনলতা দুই হাতে আমার গলা চেপে ধরলো। ওর হাতে যেন 10টা হাতির বল একসাথে জমা হয়েছে তখন। ওই বাঁধন আমি ছাড়াতে পারছি না কিছুতেই, আমার দম বন্ধ হয়ে আসছে, চোখ ঢেলে বেরিয়ে আসছে আমার তখন। কিন্তু কি এমন দেখলো সে? আমি কোনো মতে সেদিকে চেয়ে দেখলাম, কই অস্বাভাবিক তো কিছু আমার চোখে পড়ছে না। সেখানে তো আমাদের দুজনেরই প্রতিবিম্ব দেখা যাচ্ছে মাত্র, আর তো কেউ নেই। তাহলে কেন এমনটা ঘটছে? ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সদা নমস্তুতে। ওম কালী কালী মা কালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। আমি ওই অবস্থাতে ওর দুই ভ্রুর মাঝে হাত রেখে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলাম। হঠাৎ কানে ভেসে এলো এক পরিচিত গলা। তারানাথ, এ বড় জটিল ধাঁধা, সমাধান যে তোর হাতের সামনেই রয়েছে তারানাথ। সে যে তাদের শাস্তি চায়, বিচার চায়, তাকে তুই বিচার দিবি নে বাপ? এই যে মধু সুন্দরী দেবীর গলা,
এসেছেন? না, আমি তাকে আমন্ত্রণ মন্ত্রে আহ্বান জানাইনি, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি ঠিক কার সাথে যুদ্ধ করতে চলেছি। কোনো সাধারণ প্রেতের যে এত ক্ষমতা নেই যে আমার সাথে লড়াই করে। মধুসুন্দরী দেবী তখনও বলে চলেছেন, অন্যায় হয়েছে, ওর সাথে ঘোরতর অন্যায় হয়েছে তারানাথ, ওকে ঠকানো হয়েছে। আমি আবারও বলছি, তোর সামনে সমস্ত প্রমাণ সাজানো রয়েছে, তুই খুঁজে দেখ, ঠিক পাবি। আমি তো রয়েছি, ভয় কি তারানাথ? মিলিয়ে যাচ্ছে এক নীলাভ আলো, কানে ভেসে আসছে শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টার আওয়াজ। আমার চোখ বুজে আসছে, না, এইবার যন্ত্রণায় নয়, বরং এক অদ্ভুত ঘোরে চোখের সামনে ফুটে উঠছে কিছু দৃশ্য। একটা ঘর, ঘরের মাঝে উপস্থিত কয়েকজন ব্যক্তি, কিন্তু ঘরের ওই বিরাট আয়নার সামনেও ও কে দাঁড়িয়ে? বনলতা। এ তার কেমন রূপ! সারা শরীরে সোনার অলংকার, গায়ের রং দুধে আলতা। সে একটা কাঁটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে চলেছে। ঠিক সেই মুহূর্তেই একটা বাচ্চা ছেলে এক ছুটে মায়ের আঁচল চেপে ধরল। আমি আরো অবাক হয়ে গেলাম। আরে, একে যে আমি চিনি, এ যে আমার পূর্ব পরিচিত, এ যে নরেন। ঠিক সেই মুহূর্তেই একজন সুঠাম দেহী পুরুষ আর তার সাথে একজন মাঝবয়সী মহিলা এসে ঘরে ঢুকলো। আমি নিজের কানে শুনতে পাচ্ছি তাদের কথোপকথন। শোনো বৌমা, নয় নিজের বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, নইলে আমি আমার ছেলের আবার বিয়ে দেব। চিরুনিটা মাটিতে আছড়ে ফেলে ঘুরে দাঁড়ালো সে। নরেন তার মায়ের আঁচলে মুখ লুকালো। পারবো না মা, আমার বাবা হার দিতে পারবেন না, তিনি অনেক দিয়েছেন। কি 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 বললি শালি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। পুরুষটি সজোরে বনলতার গালে এক চড় কষিয়ে দিল। বনলতা সাপের মতো ফস করে উঠে বলল, আমার গায়ে হাত দিলে তো এর ফল কিন্তু ভালো হবে না। কি 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 করবি তুই? কি করবি? বিচার চাইবি? তোর স্পর্ধা তো কম না রে। ছি 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 ছি। দেখ দেখ খোকা, দেখ তোর পারমিতার কি বাটটাই না বেড়েছে। আমি আবারও চমকে উঠলাম। পারমিতা? তার মানে বনলতার নতুন জন্ম ঘটেছে। আমি আবারও দেখতে পাচ্ছি সব দৃশ্য, একদম হীরের মতো স্বচ্ছ আমার চোখের সামনে সবকিছু। ওর ডানা আমি আজই ছেঁটে দেব। বিশ্বাস বাড়ির মেয়েকে বিয়ে করব, অনেক অনেক যৌতুক পাবো। আর এই যে মহারানী, এত গয়না পরে রয়েছো, সবই তো আমাদের। না না, এসব আমার বাবার। না না, এসব আমার বাবার। দে দে ওগুলো আমায় দে বলছি। দেব না, কিছুতেই দেব না। সব তো মদের জুয়ায় উড়িয়ে দিয়েছো। আর কত? দিবি না? দিবি না? না তাহলে তাহলে মর। হ্যাঁ হ্যাঁ, দীনবন্ধু, দুজনকেই এই ঘরে জ্যান্ত জ্বালিয়ে দে। থানা পুলিশ আমি সামলে নেব। বলবো বউটা গায়ে আগুন লাগিয়েছে আর ছেলেটাকে নিয়ে পুড়েছে, তাহলেই হবে। তুই তুই মেরে দে ওদের, মেরে দে। বাঁচাও বাঁচাও বাঁচাও, খোকা 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 খোকা। দীনবন্ধু, এই নামটা আমি আগে শুনিনি বটে, তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে
বনলতার বিয়ের সম্বন্ধের সাথে এই নামটা হয়তো কোনো না কোনোভাবে জড়িত রয়েছে, কারণ এই সম্বন্ধ হওয়ার পরেই তার এমন পরিবর্তন ঘটেছে। এর আগেও ছোটবেলায় এমন পাগলামো করতো সে। সেই সময় ওর স্নায়ুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। আমি তেমন কিছু দেখিনি কখনো, সবটা কেমন যেন ধোঁয়াটে আবছা ছিল। তবে একটা সন্দেহ মনে তৈরি হয়েছিল আমার, ওই আগুনে পুড়ে যাওয়ার কথা, এসব তার অতীত জীবনের স্মৃতি নয় তো? তবে নিশ্চিত ছিলাম না, কিন্তু এইবার আমি নিশ্চিত হলাম। আমি তখনও বায়োস্কোপের মতো দেখে চলেছি চলমান দৃশ্যপট, এইবার দেখতে পাচ্ছি আগুনটা। খোকা খোকা আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয় খোকা খোকা। আগুনটা গোটা ঘরে ছড়িয়ে পড়েছে। বনলতা ওরফে অতীতের জীবনের পারমিতা চিৎকার করে নরেনকে বুকে চেপে নিয়ে এদিক সেদিক ছুটোছুটি করছে। কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। শেষে ক্লান্ত হয়ে সে ধপ করে মেঝেতে বসে পড়ল। নরেনকে বুকে নিয়ে সেই ঘুম পাড়ানি গান গেয়ে চলেছে। সে গেয়ে চলেছে, খোকা ঘুমালো, পাড়া চুরালো, পরীক্ষে একটু বেশে আগুনের লেলিহান শিখা একটু একটু করে তাদের গ্রাস করছে। চামড়া খসে পড়ছে, দেহ পুড়ে যাচ্ছে, তারপর সব অন্ধকার। এরপর তারানাথ তান্ত্রিক চোখ খুলে কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল, দেখতে থাকুন পরবর্তী ভিডিওয়।